স্বাগত বিপি টিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গ্রেফতার মিল্টন সমাদ্দার, অনিয়ম অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদে ডিবি। ফের খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। বর্তমান সরকার শ্রমিকদের জন্য যা করেছে অন্য কোনো সরকার তা করতে পারেনি বললেন পরশ। আন্তঃব্যাংক লেনদেন কমেছে ৮০,০০০ কোটি টাকা। ঢাকা সহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে অসহনীয় গরম। সালমানের বাড়িতে হামলা, পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবকের আত্মহত্যা। সংস্কার না হলে রাজস্ব ক্ষতি ৫০ লাখ কোটি টাকা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত ৫ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। মিরপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ বলছে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে তাকে গ্রেফতারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা হারুন। সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি ও ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আশ্রয় কেন্দ্রের নামে তার অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই তাকে গ্রেফতারের খবর দিল ডিবি। ডিএমপির ডিবি প্রধান হারুন বলেন, মূলত সংবাদ মাধ্যমে মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের পর রিমান্ডে এনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ভাষ্য, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। আমরা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। মিল্টনের ভেরিফাইড ফেসবুক পাতায় ৩টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন। এগুলো হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এর মধ্যে প্রথম দুটো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং পরেরটি কোম্পানি। বরিশাল থেকে আসা মিল্টন রাঙামাটির চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল থেকে নার্সিংয়ের ডিপ্লোমা সম্পন্ন করেছেন বলে নিজের পরিচয় তুলে ধরেন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় অবস্থিত, যেটিকে তিনি আশ্রম বলে তুলে ধরেছেন। তার পেজগুলোতে সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা আশ্রয় কেন্দ্রের শিশুদের অনেক ছবি ভিডিও শেয়ার করা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময় দুস্থদের থাকার এ কেন্দ্র পরিদর্শনে আসা মন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের ভিডিও পোস্ট করেছেন তিনি। অনেক ভিডিওতে তার আশ্রমের অধিবাসী বৃদ্ধ বৃদ্ধাদের বাবা মা ও শিশুদের সন্তান সম্বোধন করেন মিল্টন। এসব ভিডিওর পাশাপাশি তার ফেসবুক পেজে 10টির বেশি মোবাইল ব্যাংকিং নম্বর রয়েছে, যেগুলোর মাধ্যমে অনুদান সংগ্রহ করেন তিনি। এই অনুদানেই চলে এসব কেন্দ্র বলে দাবি তার। তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব কেন্দ্রকে ঘিরে অনিয়ম, বৃদ্ধদের চিকিৎসা না দেওয়া সহ নানান অভিযোগের খবর আসে। বুধবার সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, মিল্টন তার বাবাকে পেটানোর পর এলাকাবাসী তাকে পিটিয়ে এলাকা থেকে বের করে দেয়। এরপরে সে শাহবাগে ওষুধের দোকানে কাজ করত। পরে ওষুধ চুরি করার অভিযোগে কাজ হারায়। পরে কিছু লেখাপড়াও করে। এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গণমাধ্যমে এসেছে তার ওখানে অপারেশন থিয়েটার আছে। সে বেশিরভাগ লাশ রাতে দাফন করে। আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে। নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল ছাপ্পর জাল করে। সে ৯০০ লাশ দাফন করলেও ৮০০ লাশের ডকুমেন্ট দেখাতে পারেনি। যারা লাশের গোসল দিয়েছে তারা কিডনির পাশে রক্তের দাগও পেয়েছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তিনি ডেথ সার্টিফিকেট নেন না কেন। সাভার ও মিরপুরে মিল্টনের আশ্রয় কেন্দ্রে থাকার তথ্য তুলে ধরেন ডিবি কর্মকর্তা হারুন। সে বলে, ৬ থেকে ৭০০ লোক সেখানে থাকে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে ৩০ থেকে ৪০ জনের বেশি নেই। আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে চাইব কত সংখ্যক মানুষ তার ওখানে ছিল, মারা গেল কতজন, তিনি কিডনি বিক্রি করেন কিনা, এসব আমরা তদন্ত করব। এই ধরনের প্রশ্নগুলো আসার পরেই আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি বলেন, তার বিরুদ্ধে মানব পাচার, বাচ্চা শিশুদের ওপর হামলা, স্বজনরা গেলে মারপিট, এসব বিভিন্ন জায়গায় যে টর্চার সেল বানিয়েছে সবই তদন্ত হবে।
এক মাসের ব্যবধানে আবারও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন রাত 9:30টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিছু জরুরি পরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ওনার কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা চলছে। রাতেই মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করবে। গুলশানের বাস ফিরোজা থেকে বুধবার সন্ধ্যা 7টার দিকে এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে নেওয়ার পরই তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। সর্বশেষ গত 30 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি 6 মাস পর পর বাড়ানো হলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি সরকার। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বর্তমান শ্রমিক বান্ধব সরকার শ্রমিকদের জন্য যা করেছে অন্য কোনো সরকার করতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, এদেশে খেটে খাওয়া কর্মজীবী মানুষরাই আমাদের সকল শক্তির উৎস। বুধবার মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ও উত্তরের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, তরমুজ, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রথমে ঢাকা দক্ষিণ যুবলীগের উদ্যোগে দুপুর 2টায় বাটা সিগন্যাল মোড় ও এলিফ্যান্ট রোডে এসব বিতরণ করা হয়। পরে বিকেল 4টায় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে মিরপুর 1 গোল চত্বরে তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, তরমুজ, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি। এ সময় দক্ষিণে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক AHM রেজাউল করিম রেজা। আর উত্তরের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক তাসবিরুল হক অনু। প্রধান অতিথির বক্তব্যে পরশ বলেন, আজকে মহান মে দিবস। এই মে দিবসে প্রথমে স্মরণ করতে চাই সেই সব শ্রমজীবী মানুষদের যারা আমাদের মতো গাড়ি ঘোড়া চড়ার লোভ করে না, যাদের স্বপ্ন শুধুমাত্র ন্যায্য এবং মৌলিক অধিকারগুলো আদায় করার মাধ্যমে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, একটি ভালো পোশাক আর 3 বেলা 2 মুঠো খাবার আর রাতে ঘুমাবার একটা ঘর, এসবই অগণিত শ্রমজীবী মানুষের কাছে স্বাধীনতার সমার্থক। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে, একথা বলেন তিনি। ব্যাংক খাত আন্তঃব্যাংকের বিভিন্ন উপকরণের মাধ্যমে লেনদেনের অঙ্ক কমে গেছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন কমেছে প্রায় 80,000 কোটি টাকা। ব্যাংকগুলোতে তারল্য সংকট ও দুর্বল ব্যাংকগুলোর প্রতি সবল ব্যাংকগুলোর আস্থাহীনতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এতে ব্যাংকগুলোতে গড়ে বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও বাড়বে। আন্তঃব্যাংকের চাহিদা অনুযায়ী টাকার জোগান না পেয়ে বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তার আওতা ধার করছে। সূত্র জানায়, ব্যাংকগুলো নিয়মিতভাবেই জরুরি প্রয়োজনে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে ধার করে। এর মধ্যে কল মানিতে ধার করে 1 দিনের জন্য, 6 থেকে 14 দিনের জন্য ধার করে স্বল্প মেয়াদী নোটিশ হিসেবে এবং মেয়াদি ধার করে 91 দিনের জন্য। প্রায় 1 মাস ধরে চলা তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দেশবাসী। তীব্র তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, ফেনী ও রাঙামাটিতে বৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সিনপটিক অবস্থা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময় দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 10 মিনিট পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 থেকে 6 দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস এবং বজ্রঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে সম্প্রতি গ্রেফতার করেছিল ভারতের মুম্বাই পুলিশ। বুধবার দুপুরে তাদের মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, অনুজকে গত 26 এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার বেলা 1টায় পুলিশ লকআপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তিনি 4-5 জন পুলিশ সদস্যের পাহারায় লকআপের আরও 10 জন বন্দীর সঙ্গে ছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে পুলিশের হেফাজতে আত্মহত্যার চেষ্টা করে অনুজ থাপন নামের এক অভিযুক্ত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গত 14 এপ্রিল বলিউড অভিনেতার বাড়িতে বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে। সালমানের ফ্ল্যাটে যে দুজন গুলি চালিয়েছিলেন তারা সাগর পাল ও ভিকি গুপ্ত। ঘটনার দিন 2-1 মধ্যেই গুজরাটের ভুজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে অস্ত্র চালানকারী সোনু ও অনুজের নাম। বন্দুকবাজদের বয়ান অনুযায়ী 10 রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তারা। তারপরে সুরাতের তাপ্তি নদীতে বন্দুক ফেলে দেন তারা। জানা গেছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বাই অপরাধ দমন শাখা। গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সারাক্ষণই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবার সহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামার বাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন তিনি। ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে 2041 সালের মধ্যে রাজস্ব ক্ষতি হবে 50 লাখ কোটি বা 50 ট্রিলিয়ন টাকা। এছাড়া সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট কিছু বিষয়ে কর ছাড় বাদ দিলে আগামী 4 বছরে 60,000 কোটি বা 600 বিলিয়ন টাকা আয় করা সম্ভব। এজন্য টেকসই উন্নয়ন করতে হলে কর ব্যবস্থা সংস্কারের বিকল্প নেই। পাশাপাশি বাংলাদেশ যেহেতু উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায়, সেহেতু এসব কার্যক্রম না করলে দেশের জন্য ঝুঁকি তৈরি করবে। তাই কর প্রশাসন, কর আদায় ব্যবস্থার সংস্কার, সুশাসন নিশ্চিত এবং অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব কথা তুলে ধরা হয়েছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন ইম্পারসেভিটিভ অ্যান্ড রোডম্যাপ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রেফতার মিল্টন সমাদ্দার, অনিয়ম অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদে ডিবি। ফের খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। বর্তমান সরকার শ্রমিকদের জন্য যা করেছে অন্য কোনো সরকার তা করতে পারেনি বললেন পরশ। আন্তঃব্যাংক লেনদেন কমেছে 80,000 কোটি টাকা। ঢাকা সহ 5 বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে অসহনীয় গরম। সালমানের বাড়িতে হামলা, পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবকের আত্মহত্যা। সংস্কার না হলে রাজস্ব ক্ষতি 50 লাখ কোটি টাকা। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।